বন্ধুরা, তোমরা যারা যারা থার্ড সেমিস্টারে ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৭২টি ২ নম্বরের প্রশ্নোত্তর আলোচনা। এই বিষয়ে বিগত সেমিস্টারে তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো এবং নতুন পরীক্ষার্থীদের সিলেবাস যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে উভয়ে আজকের এই ভিডিওটি দেখতে পারো, এবং সাপ্লি যারা যারা পেয়েছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেক মজবুত করে তুলবে। তো চলো শুরু করা যাক ভিডিও। তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে চাও ২ নম্বর, ৫ নম্বর ও ১০ নম্বরের প্রশ্নোত্তরের জন্য, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এই সংগ্রহ আমাদের চ্যানেলের গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভাগ ক, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, ১৭৬৫ সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? ১৭৬৫ সাল ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর ফলে বাংলায় কোম্পানির রাজনৈতিক ক্ষমতার বিস্তার ঘটে এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই ঘটনা ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। দ্বিতীয় প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কি? অধীনতামূলক মিত্রতা নীতি ছিল লর্ড ওয়েলেসলি প্রবর্তিত একটি কৌশল। এই নীতির অধীনে দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হতো। এই চুক্তি শর্ত অনুযায়ী রাজ্যগুলিকে তাদের নিজস্ব সেনাবাহিনী ভেঙে দিতে হতো এবং ব্রিটিশ সেনাবাহিনী তাদের রাজ্যে রাখতে হতো। এর পাশাপাশি একজন ব্রিটিশ রেসিডেন্টকে রাজ্যের দরবারে নিযুক্ত করা হতো। এই নীতির মাধ্যমে ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলির উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তৃতীয় প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে টিপু সুলতানের ব্যর্থতার 2টি কারণ লেখো। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার প্রধান 2টি কারণ হলো সামরিক দুর্বলতা। টিপু সুলতানের সেনাবাহিনী আধুনিক ইউরোপীয় ধাঁচে প্রশিক্ষিত হলেও ব্রিটিশদের মতো উন্নত সামরিক কৌশল ও অস্ত্রের অভাব ছিল। দেশীয় বিশ্বাসঘাতকতা, অনেক দেশীয় শাসক ও অভিজাত ব্যক্তি ব্রিটিশদের সঙ্গে হাত মেলান, যার ফলে টিপু সুলতান দুর্বল হয়ে পড়েন। চতুর্থ প্রশ্ন, কোথায় এবং কবে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? উত্তর হবে, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট ১৭৭৪ সালে কলকাতায় স্থাপিত হয়। হোম চার্জেস কি? হোম চার্জেস বলতে বোঝায় সেই খরচ যা ভারত থেকে ব্রিটিশ সরকারকে পরিশোধ করতে হতো। এর মধ্যে ছিল সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং অন্যান্য প্রশাসনিক খরচ। এই খরচগুলি ব্রিটিশ সরকারের রাজস্বের একটি বড় অংশ ছিল। ভারতে কে প্রথম পাটকল স্থাপন করেন? এটি কোথায় স্থাপিত হয়েছিল? ভারতে প্রথম পাটকল স্থাপন করেন জর্জ এইকল্যান্ড। এটি 1854 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে রিসরা নামক স্থানে স্থাপিত হয়েছিল। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের 2জন নেতা ছিলেন সিধু এবং কানহু। অষ্টম প্রশ্ন, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন একজন ধর্মীয় নেতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি ওয়াহাবি আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? কবে এটি প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি মহারাষ্ট্রের একটি ধর্মীয় ও সমাজ সংস্কারক আন্দোলন ছিল। আর্য সমাজের মূল কর্মসূচি কী কী ছিল? আর্য সমাজের মূল কর্মসূচিগুলো হলো বেদের প্রচার ও প্রসার ঘটানো,
প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পুনরুদ্ধার করা, সমাজ সংস্কারের মাধ্যমে জাতিভেদ ও অস্পৃশ্যতা দূর করা, নারী শিক্ষা ও বিধবা বিবাহকে উৎসাহিত করা, হিন্দু ধর্মকে কুসংস্কার ও পৌত্তলিকতা থেকে মুক্ত করা। 11 নম্বর প্রশ্ন, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মেকলে মিনিটস কি? মেকলের মিনিট ছিল লর্ড মেকলের একটি প্রস্তাবনা, যেখানে তিনি ভারতে ইংরেজি শিক্ষাকে প্রবর্তন করার মূল সুপারিশ করেন। তিনি ইংরেজি ভাষাকে জ্ঞান এবং আধুনিকতার ভাষা হিসেবে মনে করতেন। 13 নম্বর প্রশ্ন, শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? এর উদ্দেশ্য কী ছিল? বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব প্রবর্তন করেন। এর উদ্দেশ্য ছিল মারাঠা জাতীয়তাবাদের চেতনা জাগানো এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধীর একটি অহিংস আন্দোলন পদ্ধতি। এর অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ। 15 নম্বর প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কি? ওয়াভেল পরিকল্পনা ছিল ভারতের ভাইসরয় লর্ড ওয়াভেল কর্তৃক প্রস্তাবিত একটি পরিকল্পনা। এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে একটি সমঝোতা তৈরি করে ভারতকে স্বাধীনতা প্রদান করা। মির্জাফরের শাসনকালে কোন 3টি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? মির্জাফরের শাসনকালে 3টি উল্লেখযোগ্য বিদ্রোহ হল মীর কাসিম বিদ্রোহ, রামনারায়ণের বিদ্রোহ ও সৈন্য বিদ্রোহ। 17 নম্বর প্রশ্ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধের কারণ কি? কোন চুক্তির মধ্যে এই যুদ্ধ শেষ হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধের মূল কারণ ছিল ফরাসি ও ব্রিটিশদের মধ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব। প্যারিসের চুক্তির মাধ্যমে এই যুদ্ধ সমাপ্তি ঘটে। 18 নম্বর প্রশ্ন, মিলস কি? রঞ্জিত সিংহ কোন মিলসের নেতা ছিল? মিলস ছিল শিখদের সামরিক গোষ্ঠী। রঞ্জিত সিংহ সুকার চাকিয়া মিলসের নেতা ছিলেন। 19 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর ব্রহ্মদেশ সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? এই সময় ব্রহ্মদেশের রাজা কে ছিলেন? তৃতীয় ইঙ্গ বর্মী যুদ্ধের পর ব্রহ্মদেশ সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এই সময় ব্রহ্মদেশের রাজা ছিলেন থিওমিন। প্রশ্ন, আইনি কমিশন কে গঠন করেন? এই কমিশনের একজন সদস্যের নাম লেখো। আইনি কমিশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কি? উত্তর হবে গঠন। লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালের সনদ আইন অনুযায়ী আইনি কমিশন গঠন করেন। সদস্য ছিলেন লর্ড মেকলে, ছিলেন এই কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কাজ, এই কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ভারতীয় আইনগুলিকে সংকলন ও কোডিফাই করা এবং নতুন আইন তৈরি করার সুপারিশ করা। 22 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল দলের সদস্যদের প্রকাশিত পত্রিকাগুলির নাম উল্লেখ করো। প্রথম পত্রিকা পার্থেনন, ক্যালকাটা জার্নাল, হিন্দু ইন্টেলিজেন্সার, ইস্ট ইন্ডিয়া। এই সমস্ত পত্রিকাগুলি ইয়ং বেঙ্গল দলের সদস্যরা প্রকাশিত করতেন। ফিল্ট্রেশন তত্ত্ব কি? ফিল্ট্রেশন তত্ত্ব ছিল লর্ড মেকলে প্রবর্তিত একটি শিক্ষানীতি। এই তত্ত্ব অনুযায়ী সমাজের উচ্চ স্তরের কিছু মানুষকে ইংরেজি শিক্ষা দেওয়া হবে এবং এই শিক্ষিত ব্যক্তিরা পরে ধীরে ধীরে তাদের জ্ঞান সমাজের নিম্ন স্তরের মানুষের ছড়িয়ে দেবে। কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং কেন?
রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা এবং একেশ্বরবাদ প্রচার করা। 25 নম্বর প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় খাদ্যশস্যের পরিবর্তে অর্থকারী ফসল উৎপাদন করা। অর্থাৎ যখন কৃষকরা নিজের ভরণপোষণের জন্য খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি লাভের জন্য পাট, তুলা, নীল, চা ইত্যাদি অর্থকারী ফসল উৎপাদন করতে শুরু করেন, তখন তাকে কৃষির বাণিজ্যিকীকরণ বলা হয়। প্রশ্ন, চাপেকর ভ্রাতৃদ্বয় কারা এবং তারা ইতিহাসে কেন স্মরণীয়? চাপেকর ভ্রাতৃদ্বয় ছিলেন দামোদর হরি চাপেকর, বালকৃষ্ণ হরি চাপেকর এবং বাসুদেব হরি চাপেকর। তারা ছিলেন মহারাষ্ট্রের পুনায় বসবাসকারী 3 ভাই। 1897 সালে তারা প্লেগ কমিশনার র্যান্ড এবং লেফটেন্যান্ট ওয়াটসকে হত্যা করার জন্য পরিচিত। এই ঘটনাটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিবাদগুলির মধ্যে অন্যতম, তাই তারা ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য। প্রশ্ন, 1900 সালে লখনৌ চুক্তি গুরুত্বপূর্ণ কেন? 1916 সালের লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি সমঝোতা ছিল। এই চুক্তির মাধ্যমে উভয় দল একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। প্রশ্ন, একা আন্দোলন গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে, একা আন্দোলন ছিল উত্তরপ্রদেশের কৃষকদের একটি শক্তিশালী আন্দোলন। এই আন্দোলনে কৃষকরা জমিদারদের শোষণ ও ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এই আন্দোলনটি জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধিতে এবং কৃষক আন্দোলনের গুরুত্ব প্রমাণে সহায়ক ছিল। 29 নম্বর প্রশ্ন, কত সালে কার দ্বারা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 সালে স্যার উইলিয়াম জোন্স দ্বারা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 31 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো? অধীনতামূলক মিত্রতা নীতি ছিল লর্ড ওয়েলেসলি প্রবর্তিত একটি কৌশল। এই নীতির অধীনে দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হতো। এই চুক্তির শর্ত অনুযায়ী রাজ্যগুলিকে তাদের নিজের সেনাবাহিনী ভেঙে দিতে হতো এবং ব্রিটিশ সেনাবাহিনী তাদের রাজ্যে রাখতে হতো। এর পাশাপাশি একজন ব্রিটিশ রেসিডেন্টকে রাজ্যের দরবারে নিযুক্ত করা হতো। এই নীতির মাধ্যমে ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 32 নম্বর প্রশ্ন, 1773 ও 1833 সাল দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। 1773 সাল এই বছরটি ব্রিটিশ সরকারের রেগুলেটিং অ্যাক্ট পাস করে, যার মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এই আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 1833 সাল এই বছরটি চার্টার অ্যাক্ট সনদ আইন পাস হয়, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার শেষ হয় এবং এটি একটি প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। এই আইনে আরও বলা হয় যে ধর্ম, জাতি ও বা বর্ণের ভিত্তিতে কোনো ভারতীয়কে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। 33 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? উত্তর হবে, প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ এই সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী এই সমাজ প্রতিষ্ঠা করেন।
ইলবার্ট বিল আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। ইলবার্ট বিল ছিল একটি প্রস্তাবিত আইন যার মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অভিযুক্তদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। এই বিলের বিরুদ্ধে ব্রিটিশ সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানায়, যার ফলে বিলটি সংশোধন করা হয়। এই আন্দোলনটি ভারতীয়দের মধ্যে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করে এবং জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করে। 35 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? উত্তর হবে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। সেফটি ভালভ তত্ত্বটি কি? সেফটি ভালভ তত্ত্ব হলো একটি ঐতিহাসিক ধারণা। এই তত্ত্ব অনুযায়ী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল ব্রিটিশ সরকারের একটি কৌশল। তারা মনে করত যে কংগ্রেসের মাধ্যমে ভারতীয়দের ক্ষোভ ও অসন্তোষকে একটি নির্দিষ্ট পথে চালিত করা যাবে, যা তাদের শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ প্রতিরোধ করতে সহায়ক হবে। অর্থাৎ কংগ্রেসকে তারা একটি সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। প্রশ্ন, বালগঙ্গাধর তিলক সম্পাদিত দুটি সামরিক পত্রের নাম লেখো। উত্তর হবে বালগঙ্গাধর তিলক সম্পাদিত দুটি সামরিক পত্র হলো কেশরী, যা মারাঠি ভাষায় লেখা, এবং মারাঠা, ইংরেজি ভাষায় লেখা। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। বাংলার দুটি গুপ্ত সমিতি হলো অনুশীলন সমিতি এবং যুগান্তর সমিতি। প্রশ্ন, স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? স্বদেশী আন্দোলন ছিল একটি জাতীয়তাবাদী আন্দোলন। এই আন্দোলনে ভারতীয়রা ব্রিটিশ পণ্য বর্জন করে এবং দেশীয় পণ্যের ব্যবহারকে উৎসাহিত করে। এর উদ্দেশ্য ব্রিটিশ সরকারকে অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং ভারতের স্বনির্ভরতা অর্জন করা। 40 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম করো। উত্তর হবে বর্ণপরিচয় ও কথামালা। প্রশ্ন, কে কবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1906 সালে নবাব সলিমুল্লাহ খান এবং আগা খান প্রমুখ মুসলিম নেতৃবৃন্দ ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। প্রশ্ন, গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হলো বিপ্লব। 44 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে বক্সার যুদ্ধ হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে। 45 নম্বর প্রশ্ন, ব্রিটিশ প্রবর্তিত দুটি ভূমি রাজস্ব ব্যবস্থার নাম লেখো। ব্রিটিশ প্রবর্তিত দুটি ভূমি রাজস্ব ব্যবস্থা হলো চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তোয়ারি ব্যবস্থা। প্রশ্ন, বেসিনের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষর হয়েছিল। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? সম্পদের বহির্গমন বলতে বোঝায় ঔপনিবেশিক শাসনে ভারতের সম্পদকে নানা উপায়ে ইংল্যান্ডে পাচার করা। এর মধ্যে ছিল রাজস্ব, কাঁচামাল, উৎপাদিত পণ্যের চালান। এই নির্গমের ফলে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। কুনওয়ার সিং কে ছিলেন? কুনওয়ার সিং ছিলেন 1857 সালের বিদ্রোহের একজন বীর যোদ্ধা। তিনি বিহারের জগদীশপুরের জমিদার ছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতা ছিলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। ইয়ং বেঙ্গল আন্দোলনের দুইজন নেতার নাম লেখো। উত্তর হবে ইয়ং বেঙ্গল আন্দোলনের দুইজন নেতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
ও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। চার্লস উড কে ছিলেন? প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য এবং শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি। তিনি 1854 সালে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের প্রতিবেদন নামে পরিচিত। এই প্রতিবেদন ভারতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। প্রশ্ন, ডিরোজিও কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান কবি, শিক্ষক ও যুক্তিবাদী চিন্তাবিদ। তিনি কলকাতা হিন্দু কলেজের সহকারী অধ্যাপক ছিলেন এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দেন। প্রশ্ন, 1813 সালের চার্টার অ্যাক্ট সনদ আইনের তাৎপর্য লেখো। উত্তর হবে, প্রথম, কোম্পানির বাণিজ্য একাধিকার বাতিল। এই আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের বাণিজ্যের একচেটিয়া অধিকার বাতিল করা হয়, যদিও চীনের সঙ্গে বাণিজ্যের উপর তাদের একাধিকার বজায় থাকে। দ্বিতীয় হবে শিক্ষা ও ধর্মপ্রচারের অনুমতি। ভারতীয় শিক্ষার প্রসারের জন্য প্রথমবারের মতো বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় এবং খ্রিস্টান মিশনারিদের ভারতীয়দের মধ্যে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয়। ব্রাহ্ম আন্দোলন বলতে কী বোঝো? ব্রাহ্ম আন্দোলন ছিল 19 শতকে বাংলায় শুরু হওয়া একটি ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলন। রাজা রামমোহন রায় এই আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একেশ্বরবাদ প্রচার ও হিন্দু ধর্মের কুসংস্কার দূর করা। 55 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী কে ছিলেন? খান আব্দুল গফর খান ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অহিংস আন্দোলনের প্রবক্তা। তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। 56 নম্বর প্রশ্ন, কে ও কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 1939 সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 57 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? 1947 সালের 3 জুন ভারতের স্বাধীনতা ও দেশভাগের জন্য লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা ঘোষণা করেন তাকে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলা হয়। এর মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 58 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের সদস্য কারা ছিলেন? উত্তর হবে, 1942 সালে ভারত সফরকারী ক্রিপস মিশনের প্রধান ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। মিশনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এভি আলেকজান্ডার ও স্যার প্যাথিক লরেন্স। 59 নম্বর প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 সালের 23 জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে ইংরেজরা বিজয়ী হয়। প্রশ্ন, প্রাচ্যবাদ বলতে কী বোঝো? প্রাচ্যবাদ বলতে ইউরোপীয় পণ্ডিতদের দৃষ্টিতে এশিয়ার সংস্কৃতি, সমাজ, ভাষা ও ইতিহাস অধ্যয়নের একটি বিশেষ দৃষ্টিভঙ্গিকে বোঝায়। এটি মূলত ঔপনিবেশিক যুগে ইউরোপীয়রা এশীয় সমাজের ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত করত। 61 নম্বর প্রশ্ন, উপযোগবাদ নীতির প্রবক্তাদের মধ্যে 2 জনের নাম উল্লেখ করো। উত্তর হবে, উপযোগবাদ নীতির অন্যতম প্রবক্তা ছিলেন জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল। কখন এবং কোথায় রায়তোয়ারি ব্যবস্থা চালু করা হয়েছিল? রায়তোয়ারি ব্যবস্থা প্রথম চালু হয় 1820 সালে এবং মূলত মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে কার্যকর করা হয়। এই ব্যবস্থার প্রবক্তা ছিলেন টমাস মুনরো ও ক্যাপ্টেন রিড। 63 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে চালু করেন এবং কোন কোন রাজ্য এই নীতির দ্বারা জয় করেন? লর্ড ডালহৌসি 1848 সালে সত্য বিলোপ নীতি চালু করেন। এই নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার দত্তক পুত্র গ্রহণের অধিকার অস্বীকার করে এবং উত্তরাধিকারহীন
রাজ্য দখল করে। এর ফলে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, উদয়পুর এর মতো রাজ্য ব্রিটিশ অধিকারে চলে আসে। 65 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করে? লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। এই নীতির মাধ্যমে ভারতের দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সেনাবাহিনী রাখার বাধ্যবাধকতা দেওয়া হয় এবং বিনিময়ে তারা ব্রিটিশদের প্রভুত্ব মেনে নিতে বাধ্য হতো। 66 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। 1857 সালের সিপাহী বিদ্রোহের দুইজন নেতা ছিলেন বাহাদুর শাহ জাফর ও নানা সাহেব। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালের 28শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় কোনো দেশে শিল্পের উৎপাদন কমে যাওয়া বা শিল্পক্ষেত্র দুর্বল হয়ে পড়া। এর ফলে কর্মসংস্থান কমে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায় এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ব্যাহত হয়। 69 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল কর্তৃক প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তর হবে ইয়ং বেঙ্গল গোষ্ঠী কর্তৃক প্রকাশিত দুটি পত্রিকা হল ক্যানান নেশন পত্রিকা ও তত্ত্ববোধিনী পত্রিকা। 70 নম্বর প্রশ্ন, নেহেরু রিপোর্ট কি? 1928 সালে সর্বদলীয় সম্মেলনে ভারতের সংবিধানের একটি খসড়া প্রস্তাব তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান ছিলেন মতিলাল নেহেরু। এই কমিটি যে রিপোর্ট পেশ করে তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে ভারতের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছিল। 71 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের দুটি ধারার নাম লেখো। স্বদেশী আন্দোলনের দুটি ধারা হল নরমপন্থী ধারা ও চরমপন্থী ধারা। শেষ প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালের 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী এবং ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি হয়েছিল পুনের ওয়াড়া সেন্ট্রাল জেলে। পত্তনি ব্যবস্থা কি? কে এই ব্যবস্থা প্রচলন করেন? পত্তনি ব্যবস্থা ছিল জমিদারদের অধীনে জমিদারি ব্যবস্থাপনার একটি অংশ। এই ব্যবস্থায় জমিদাররা তাদের জমিদারি বিভিন্ন অংশে ভাগ করে পত্তনিদের মধ্যে বণ্টন করত। এই ব্যবস্থা বাংলায় লর্ড কর্নওয়ালিস 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের পর প্রচলন করেন।